আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। দিনাজপুর জিলা স্কুলের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আছি। আমি সাবিনা পারভিন, সহকারী শিক্ষক গণিত, দিনাজপুর জিলা স্কুল। আজকে তোমাদের বীজগণিতের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের জানা জিনিসগুলো থেকেই আমরা আস্তে আস্তে অজানার দিকে যাব। তোমরা জানো বীজগণিতেও রাশি আলোচনার সময় তোমাদেরকে কিছু শব্দের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। যেমন বীজগণিতে আমরা সংখ্যা প্রতীকগুলো ব্যবহার করি 1 2 3 4। তোমরা চলক সম্পর্কেও জানো, আমরা চলকগুলো লিখি x y z। x y z দ্বারা চলক প্রকাশ করা হয়। এরপরে আছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্নগুলো কি কি? প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড। এছাড়াও আরেকটা চিহ্ন আছে সমান চিহ্ন। এই সবগুলোর সমন্বয়ে আমরা আজকে একটা নতুন আকার সম্পর্কে ধারণা নিব। যে আকারটা গঠন করব তার মধ্যে এগুলো সবগুলোই থাকবে। এখন দেখাই তোমাদের একটা 3x plus 2 equal to 5। এই যে আকারটা, এই আকারকে আমরা কি বলবো? সমীকরণ। এই আকারটাকে বলবো আমরা সমীকরণ। এখন দেখো এই সমীকরণে কি আছে? x আছে কয়টি? একটি। তোমরা সূচক সম্পর্কে যখন আলোচনা দেখেছো তখন ছিল এই x এর উপরে ঘাত কথাটা তোমরা জানো। এখানে আছে দেখো x একটি, মানে অর্থাৎ এক ঘাত বিশিষ্ট। অর্থাৎ x কি আছে? এক ঘাত বিশিষ্ট। তাহলে যেহেতু x এক ঘাত বিশিষ্ট আর এটা একটা সমীকরণ, এই কারণে এই সমীকরণটির নাম বলবো আমরা কি? সরল সমীকরণ। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় সরল সমীকরণ। আজকে আমরা সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। এখন দেখো এই সরল সমীকরণ যেহেতু লিখলাম, এখন আমার কাজ কি? এই সমীকরণের মান নির্ণয়। আমাদের x, এই xটা কি? একটা অজানা রাশি। তাহলে তোমরা জানো যে এই সমীকরণটা xটা যেহেতু অজানা রাশি, তাহলে আমরা কি করতে পারি? x এর মান যেটা নির্ণয় করব সেটাই হবে সমীকরণের সমাধান। এখন এই সমীকরণের সমাধান তোমাদের বইয়ে বেশ কিছু ধাপ দেওয়া আছে। তোমাদের মনে রাখার জন্য আমি সহজভাবে দুটি কথা মনে রাখতে বলবো। একটি কথা হচ্ছে x আমি বের করব কি? অজানা রাশির মান, অর্থাৎ চলকের মান। সেটা হতে পারে x, হতে পারে y, হতে পারে z। এই চলকটা সব সময় থাকবে সমান চিহ্নর বামে। দেখো সমীকরণে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এটাকে বলা হয় বাম পক্ষ আর এদিকের অংশটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এই x এর মান নির্ণয় করা। তাহলে x এর মান নির্ণয় করতে গেলে আমরা কি করব? x টাকে রাখবো সমান চিহ্নর বাম পাশে আর সংখ্যাগুলোকে নিয়ে যাব আমরা কোথায়? সমান চিহ্নর ডান পাশে। অর্থাৎ x এর যে মানটা আমরা পাবো সেটা কোথায় পাবো? সমান চিহ্নর ডানে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা দুটি কথা মনে রাখবো। একটি হচ্ছে x থাকবে সমান চিহ্নর বাম দিকে আর সংখ্যাগুলোকে যে সমান চিহ্নর ডান দিকে নিয়ে যাব, এই ক্ষেত্রে আমাদের একটি কথা মনে রাখতে হবে, চিহ্নের পরিবর্তন হবে। কি করতে হবে? চিহ্নের পরিবর্তন করতে হবে। তোমাদের বইয়ে দেওয়া আছে এইভাবে 3x plus 2। তাহলে এই 2টাকে আমি যদি বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষে 2 বিয়োগ করে দিব। এখন 3x equal to 2, বা এখানে আছে কি 3, এখানে আছে গুণ অবস্থায়, তার মানে কি করতে হবে? ভাগ করতে হবে। 3x ভাগ 3 equal to 3 ভাগ 3। তাহলে আমরা কি পাবো? অতএব
x ইকুয়াল টু 1। এই 1কে বলা হবে x এর মান, অর্থাৎ এই সমীকরণটির সমাধান। এই সমীকরণের সমাধান আমরা কি পেলাম? 1। এই 1কে বলা হবে সমীকরণের মূল বা বীজ। এই সমীকরণটার মূল বা বীজ হবে 1। এখন দেখো, এই সমীকরণের মূল বা বীজ দ্বারা, এখানে সমীকরণের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে কি, এই মূল বা বীজ দ্বারা আমি যদি লেফট হ্যান্ড সাইডে এই অজানা রাশিটার মান বসাই, রাইট হ্যান্ড সাইডেও যদি আমি ওই মানটা পাই, তাহলে এই মূল দ্বারা এই বীজ দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ উভয় পক্ষের মান সমান থাকবে বা আমরা সমান মান পাবো। তাহলে বুঝতে পারবো যে এই সমীকরণের এই মূল বা বীজটি সঠিক আছে। যেমন দেখো, এই x equal to 1 আমি বাম পক্ষে বসাই। বাম পক্ষে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমার আছে 3x plus 2। তার মানে x এর মান আমার 1 plus 2, 3 plus 2 equal to 5। আমার দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? 5, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথম কাজ আমাদের কি ছিল? সমীকরণ গঠন করা। এই সমীকরণটিকে আমরা কি বললাম? এই সমীকরণটি কেন সরল সমীকরণ হলো আমরা তা জানলাম। সমীকরণ সমাধান করে আমরা যে মান পেলাম, সেই মানকে বলা হচ্ছে সমীকরণের মূল বা বীজ। সেই মূল বা বীজ দ্বারা কিভাবে সমীকরণটি সিদ্ধ হয় তা আমরা দেখতে পেলাম। এখন দেখো, আমি যে কথাগুলো বললাম তার মনে রাখার জন্য তোমাদের একটু ঝটপট দেখিয়ে দিই। দেখো, এটা একটু সংজ্ঞা আকারে দিলাম। সংজ্ঞা আকারে দেখো, সমীকরণটা কি? সমীকরণ অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, মানে আমি দেখাই দিলাম যে এক্সটা প্রক্রিয়া চিহ্ন মানে প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। এখন তোমাদের সৃজনশীল প্রশ্নের কতে হয়তো থাকতে পারে যে সমীকরণ কাকে বলে বা সমীকরণ কি, একটি সমীকরণের উদাহরণ দাও বা উদাহরণ সহ লেখো। তাহলে আমরা এই সংজ্ঞাটা যদি দেই তাহলে আমরা বুঝতে পারলাম সমীকরণটা কি। আর এই সমীকরণকে কেন সরল সমীকরণ বলা হচ্ছে? চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকেই সরল সমীকরণ বলা হয়। কেন? এই যে বলে দিচ্ছি, x এর মান এখানে কি 1, এর ঘাত কত? 1, এই কারণে একে বলা হচ্ছে সরল সমীকরণ। আর চলকের মান যে বের করলাম, বের করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে সমীকরণের সমাধান। আর চলকের মানকে বলা হয় সমীকরণের মূল বা বীজ। আর এই মূল বা বীজ যখন দুই পক্ষের সমান হয় তখনই আমরা বুঝবো যে মূল দ্বারা বা বীজ দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে। এটুকু আমার মনে হয় যে তোমরা সমীকরণ কি বা সমীকরণের সমাধান কিভাবে করতে হয় এই সম্পর্কে ধারণা পেলে এবং তোমরা এটা গঠন করতে পারবে। তোমরা সবাই তোমাদের পছন্দ মতো, তোমাদের ইচ্ছা মতো তোমরা সমীকরণ গঠন করবে এবং এভাবে সমাধান করবে। এখন তোমাদের মনে হতে পারে যে এক্সটা কি একটাই থাকবে না উভয় পক্ষেই থাকবে? হ্যাঁ, সেরকম একটা উদাহরণ তোমাদের দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেমন 7x - 2 equal to x plus 16। তাহলে দেখো, এই এক্সটা আমার লেফট হ্যান্ড সাইডেও আছে, রাইট হ্যান্ড সাইডেও আছে। আমরা এভাবেও লিখতে পারবো। আবার তোমাদের মনে হতে পারে যে শুধু এক্স দিয়েই কি সমীকরণ গঠন হবে? না, তোমাদের বলছি আমি চলক এক্স, ওয়াই এবং জেড। তাহলে আমরা কি করতে পারি? এক্স, ওয়াই এবং জেড যে কোনো চলক দ্বারাই আমরা সমীকরণ গঠন করতে পারি। যেমন দেখো, 5y, আচ্ছা, এই সমীকরণগুলো সমাধান মনে হয় তোমরা নিজেরাই করতে পারবে। তারপরে আমি আরেকবার দেখাই দিব। 5y - 2 equal to 3y plus 8। এরকম আবার মনে হতে পারে যে শুধু
লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডেই থাকবে, বা একটা বা দুইটাই থাকবে, এরকম একাধিক এক্স বা ওয়াই দ্বারা কি গঠন করা যেতে পারে? পারে। যেমন 5x মাইনাস 2x প্লাস 3x ইকুয়াল টু 12। এই যে দেখো সমীকরণগুলো আমি গঠন করলাম। এখন এই সমীকরণগুলোর সমাধান আমার মনে হয় তোমরা করতে পারবা। তো তোমাদেরকে আর একটু সহজভাবে আমি দেখিয়ে দেই সমীকরণের সমাধান কিভাবে করবা। এই সমীকরণটাই দেখাই। তোমাদের আমি বলে দিছিলাম যে এক্স গুলোকে আমরা সমান চিহ্ন বামে নিয়ে আসবো। সহজভাবে আমরা এভাবেও করতে পারি, মাইনাস এক্স, আর সংখ্যাগুলোকে কি বলছি? সমান চিহ্ন ডানে নিয়ে যাব। তাহলে 16। এখন কথা হচ্ছে যখন আমরা সমান চিহ্নর বাম পক্ষ থেকে ডান পক্ষ, ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাব, তখন আমরা কি খেয়াল করব? চিহ্নের পরিবর্তন করতে হবে। দেখো আমি এই এক্সটাকে যখন রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তখন কিন্তু প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়েছে। এখন এখানে আছে 2 এর সামনে মাইনাস, তাহলে আমি যখন সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব তখন কি করব? প্লাস করে দিব, +2। আর বলে দিলাম যে এক্সটা থাকবে একদিকে, সংখ্যাগুলো থাকবে একদিকে। তোমরা এভাবেও করতে পারো। তাহলে 7x থেকে যদি আমি একটা x বাদ দিই তাহলে 6x, আর এই পাশে 16 আর 2 যোগ করলে হচ্ছে 18। এখন আমার এখানে কি আছে? গুণ অবস্থায় আছে। আমার মূল কাজ কি? আমার মূল কাজ হচ্ছে শুধু এক্সটা থাকবে। এক্সকে রেখে সংখ্যাগুলোকে আমি আমার পরিবর্তন করতে হবে, যেভাবে যখন যেভাবে প্রয়োজন তখন সেভাবে পরিবর্তন করতে হবে। যেমন এখন আমি x এর মান নির্ণয় করার জন্য কি করতে পারি? 6 দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে এই 18 15 ভাগ 6, অতএব x = 3। তাহলে আমরা এভাবে সমীকরণের সমাধান করতে পারি। এখন x এর মান আমি এখানে 3 পেলাম। তোমাদের হয়তো খেয়াল আছে আমি বলেছিলাম যে এই যে মানটা পাবো, সমীকরণের সমাধান পাবো, একে আমরা বলবো মূল বা বীজ। এই মূল বা বীজ আমরা ঠিক ঠিক কতটুকু ঠিক আছে সেটা কিভাবে প্রমাণ করতে পারি? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে মান বসায় আমরা যে পরীক্ষাটা করব তাকে আমরা কি পরীক্ষা বলি? শুদ্ধি পরীক্ষা। তাহলে এখন আমরা দেখি x = 3 কে যদি আমি লেফট হ্যান্ড সাইডে বসাই, আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 7x - 2। তাহলে x এর মান আমার কত? 3। তাহলে 7 × 3 - 2, 19। আর রাইট হ্যান্ড সাইডে আমি কি বসাতে পারি? রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু x + 16। x এর মান কত পেলাম? 3 + 16, তাহলে 19। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে পেলাম 19, রাইট হ্যান্ড সাইডে পেলাম 19। তার মানে কি? আমার এই সমীকরণের মূল বা বীজ সঠিক আছে। এবং যদি বলে যে সমীকরণের সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করে দেখাও, তাহলে তোমরা খুব সহজেই এভাবে সমাধান করতে পারো এবং সমাধান করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মূল বা বীজের মানটা বসিয়ে প্রমাণ করে দিতে পারো। এটা হলো আমাদের সমীকরণের সমাধান। এখন এই অধ্যায়ে সমীকরণের সমাধান আমরা শিখলাম। আরেকটা বিষয় সম্পর্কে আমরা ধারণা দিতে পারি বা আমরা করতে পারি, সেটা হলো বাস্তব সমস্যা। আমাদের যে বাস্তব সমস্যাগুলো আছে, এই বাস্তব সমস্যাগুলো আমরা এই বীজগণিতের সমীকরণের মাধ্যমে সমাধান করতে পারি বা সমীকরণ গঠন করতে পারি। আমাদের বাস্তব সমস্যাগুলো দিয়ে আমরা সমীকরণ গঠন করতে পারি। প্রশ্ন তোলার একটু অসুবিধা, এই কারণে আমি তোমাদের এই পোস্টারগুলো ব্যবহার করছি। তাহলে আমার এখানে প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারবে। তোমরা একটু খেয়াল করো, আমি যে প্রশ্নগুলো উঠায় দিচ্ছি এই প্রশ্নগুলো বাস্তব সমস্যার সমাধান করবে। আচ্ছা, কোন সংখ্যার 5 গুণের সাথে
ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মুখে বলে দিই, লাগানো যাচ্ছে না। কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32। তাহলে সংখ্যাটি কত? তাহলে আমাদের সমীকরণের গঠনের ক্ষেত্রে আমরা জানি কি একটা অজানা রাশি আছে, সেই অজানা রাশিটাকে আমরা কি ধরে নিব? আমাদের চলক ধরে নিব। যেমন যদি বলে সংখ্যাটি নির্ণয় করো, তাহলে সংখ্যাটি কত সেটা বের করতে আমরা কি করতে পারি? চলক ধরতে পারি, চলক ধরবো সেটাকে। যেমন এখানে বলা আছে, আমি আরেকবার একটু চেষ্টা করে দেখি, কারণ সমস্যা ছাড়া তো সমাধান করা সম্ভব না। এখানে দেখো, তোমাদেরকে একটু প্রশ্নগুলো দেখিয়ে দেই। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হয় 32, সংখ্যাটি কত? কোন সংখ্যার 4 গুণ থেকে, এই সমস্যাগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এটা এখানে থাকলো। এখন দেখো, ধরে নেই কি সংখ্যাটি x, তাহলে আমি ধরবো কি, ধরি সংখ্যাটি, এগুলো তোমাদের বইয়ের অঙ্ক, বই দেখলে তোমরা বুঝতে পারবে। ধরি সংখ্যাটি x, তাহলে আমাদের সংখ্যাটি পেলাম x। এখন আমাদের প্রশ্নে বলা আছে ওই সংখ্যার 5 গুণের সাথে, তাহলে প্রশ্ন মতে 5 গুণ, তার মানে 5 × x, ওই সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, 3 গুণ যোগ করব, যোগ 3 × x, 3 × x মানে কিন্তু 3x, আর 5 × x মানে 5x, গুণ থাকলে মাঝে না দিলেও সমস্যা নেই, মানে ওটা তারা গুণই বুঝাবে। ইকুয়াল টু কত হবে? 32, যোগফল হবে 32। তাহলে দেখো 5x + 3x = 32, 8x, 8x = 32, x = 32 আর 8। সরি, 40টা 32, তাহলে 4, x = 4। তাহলে আমার সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 4। এভাবে আমরা কি করতে পারি? অজানা রাশিটাকে x ধরে নিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারি। তোমাদের আমি যে 3টি প্রশ্ন দেখিয়ে দিয়েছি, ওই 3টি প্রশ্নের সমাধানগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা ছিল, পরেরটা ছিল কি, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়, 24 হয়। তাহলে কোন সংখ্যার? তাহলে ধরি সংখ্যাটি x, পরেরটা কি ধরবো? ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x। তাহলে 4 গুণ থেকে 2 গুণ যদি বিয়োগ করি, প্রশ্ন মতে আমরা কি করব? বিয়োগ করব। এটা 4 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 24, বিয়োগফল হবে 24। 2x = 24 বা x = 24/2, অতএব x = 12। তাহলে আমার সংখ্যাটি কত? 12। এখন দেখো, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে খুব সহজেই আমরা এই সমীকরণগুলো গঠন করতে পারবো এবং সমাধান করতে পারবো। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রেই খেয়াল করে দেখো যে আমার এক্সটা কোথায় আছে? এক্স আছে সমান চিহ্নর বাম পাশে, এক্স আছে সমান চিহ্নর বামে। তোমাদের প্রথমে বলে আসছি এক্স থাকবে সমান চিহ্নর বামে, আর সংখ্যাগুলো থাকবে সমান চিহ্নর ডানে। এবং মূল কথাটা কি, যে চিহ্নের পরিবর্তন হবে। সব সময় সমীকরণের সমাধানের ক্ষেত্রে খেয়াল রাখবে চিহ্নের পরিবর্তন করতে হবে। যেমন এখানে গুণ ছিল, এই পাশে কি হলো? ভাগ হয়ে গেল। এভাবে আমরা সমীকরণের সমাধান করতে পারি। তো
তোমাদের আরেকটা অঙ্ক দেখিয়ে দেই। এবং বাস্তব যে সমস্যাগুলো আছে তোমরা এই বাস্তব সমস্যাগুলোকে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। যেমন তোমাদের বইয়ে আছে যে তোমাদের কলমের একটি কলমের দাম যত টাকা তা থেকে যদি 2 টাকা কম হতো তাহলে হতো 10 টাকা, তাহলে কলমটির দাম কত? তোমার এই যে বাস্তব যে সমস্যাগুলো আছে এগুলো তোমরা খুব সহজেই সমীকরণ গঠন করে সমাধান করতে পারো। এখন আরেকটা সমাধান দেখাবো যেটা তোমাদের বইয়ে আছে এবং বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের সংখ্যা সম্পর্কে কিন্তু আমি ধারণা দিয়ে দিচ্ছি। যেমন দেখো 1 2 3 4 5 এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন দেখো এখানে জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে। 1 3 5 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, 2 4 6 8 এগুলো জোড় সংখ্যা। তাহলে এখন খেয়াল করে দেখো 1 3 এর মধ্যে পার্থক্য 2, এর মধ্যেও পার্থক্য 2, প্রত্যেকটার মধ্যেকার পার্থক্য কি 2। এখন তোমাদের যদি প্রশ্নে থাকে যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল দেওয়া আছে হয়তো, যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তোমাদের এটা আমি উঠিয়ে দিলাম কারণ সমস্যা ছাড়া সমাধান করতে ভালো লাগতেছে না। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হলো আমরা স্বাভাবিকভাবে সকল কাজে যে সংখ্যাগুলো গণনা কাজে ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6 7 এভাবে অসীম পর্যন্ত যাচ্ছে। তাহলে এখন তোমাদের বলা আছে যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে এই যে 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, এখন স্বাভাবিক বিজোড় সংখ্যা আমার কত হবে সেটা আমি কিভাবে ধরতে পারি? দেখো তোমাদের এর আগে আমি দেখিয়ে দিলাম আমার বিজোড় সংখ্যাগুলো কি 1 3 5 7 9 এভাবে যাচ্ছে, 11 এভাবে চলতেছে। তাহলে এর মধ্যে দেখো প্রথমটা যদি 1 হয় তাহলে এটা কি বলছে? স্বাভাবিক বিজোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। এর ক্রমিক কথাটা আছে, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তার মানে কি এ ধারাবাহিকভাবে যাচ্ছে। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি ধরবো? প্রথমটা 1, তার মানে কি এটা তো আমার অজানা রাশি দিয়ে তৈরি করতে হবে। তাহলে আমার 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হবে? প্রথমটি যদি x হয়, ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কয়টি বলছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে কি ধরবো আমি? x, প্রথমটা x, তাহলে পরেরটা দেখো তোমাদেরকে বললাম প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত? 2, তার মানে পরেরটা কত হবে? x + 2। এর পরেরটা কত হবে? x + 4। এইটুকু যদি তোমরা বুঝতে পারো আমার মনে হয় পরবর্তীতে তোমরা সমীকরণ গঠনও করতে পারবে, তার সমাধানও করতে পারবে। এখন দেখো খুব সহজ, বলছে কি স্বাভাবিক সংখ্যার যোগফল মানে যোগ করে দিব আমরা। তাহলে ক্রমিক 3টি সংখ্যা যথাক্রমে পেয়ে গেলাম। এখন কি করতে পারি আমি? প্রশ্ন মতে তোমার সমস্যায় বলে দিবে তুমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে।
তাহলে এই তিনটির যোগফল এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 কত হবে? এই যে বলেই দিচ্ছে যোগফল 27, তার মানে যোগফল 27। তাহলে আমি এটাকে সমাধান খুব সহজেই করতে পারি। আমি জানি আমার এক্স গুলো থাকবে সমান চিহ্নের বামে, সংখ্যাগুলো যাবে সমান চিহ্ন ডানে। মূল কথা হচ্ছে চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে আমার এখানে কয়টা এক্স আছে? 3x প্লাস 6 ইকুয়াল টু 27, বা 3x ইকুয়াল টু 27 মাইনাস 6, বা 3x ইকুয়াল টু 21, অতএব x ইকুয়াল টু 7। তাহলে দেখো আমার প্রথম সংখ্যাটা যদি x এর মান কত পেলাম? x এর মান পেলাম আমি 7। তাহলে আমার স্বাভাবিক সংখ্যাগুলো কত হবে? x এর মান যদি 7 হয়, x ইকুয়াল টু যদি 7 হয়, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু কত হবে? 7 প্লাস 2 ইকুয়াল টু 9। x প্লাস 4 কত হবে? x প্লাস 4 ইকুয়াল টু 7 প্লাস 4 11। তার মানে আমার ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কত হবে? 7, 9, 11। তাহলে আমরা খুব সহজে কি করতে পারি? সমীকরণ গঠন করতে পারি, সমীকরণের সমাধান করতে পারি, এবং আমাদের বাস্তব যে সমস্যাগুলো আছে, বাস্তব সমস্যাগুলো আমরা খুব সহজে সমীকরণের মাধ্যমে সমাধান করতে পারি। সবাই আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছো। এখন তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে সমীকরণ গঠন করার, এবং বইয়ে দেখো তোমাদের সুন্দর অনেক বাস্তব সমস্যাগুলো দেওয়া আছে। বাস্তব সমস্যার ভিত্তিতে তোমরা সমীকরণগুলো সমাধান করবে এবং সমীকরণগুলো গঠন করবে এবং সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করবে। আর আমি বারবার বলছি, সমীকরণ সমাধানের ক্ষেত্রে তোমরা দুটি কথা খেয়াল রাখবে, যে এক্স এর মান নির্ণয়ের সময় আমি কি করব? এক্সটাকে রাখবো সমান চিহ্নর বামে এবং সংখ্যাগুলোকে সমান চিহ্ন ডানে নিয়ে যাব, এবং অবশ্যই চিহ্নের পরিবর্তন, এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং